হ্যালো স্টুডেন্টস, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা শিখব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দশম শ্রেণীর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এবং তার সমাধান, এটা আমরা আজকে শিখব। এটাই হচ্ছে আজকের ভিডিওর টপিক। আজকে আমরা শিখতে চলেছি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই বিষয়টা আজকে আমরা শিখব। আজকে আমরা ভিডিওতে একদম বেসিক পার্ট থেকে শুরু করব, একদম বেসিক বিষয় থেকে শুরু করব, একদম না জানা থেকে শুরু করব। না জানা থেকে আমরা অ্যাডভান্স লেভেলে যাব। তো আজকে আমরা একদম বেসিক থেকে শুরু করব একদম। তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, প্রথমে আমাদের জানা উচিত যে এই যে সমীকরণ, এই সমীকরণ মানে কি। প্রথমে আমাদের এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হতে হবে যে সমীকরণ মানে কি, সমীকরণ মানে আমরা কি বুঝি। এই বিষয়টা নিয়ে আমাদের ধারণা পুরোপুরি ক্লিয়ার রাখতে হবে। তো সমীকরণ মানে কি বোঝায়, আমি উদাহরণ দিয়ে বোঝাবো, ঠিক আছে? তো ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, যে মনে করো আমি একটা উদাহরণ লিখছি যে একটি আয়তকার জমির দৈর্ঘ্য, একটি আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 5 মিটার বেশি। একটি আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 5 মিটার বেশি ও জমির ক্ষেত্রফল 196 বর্গ মিটার। একটি আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 5 মিটার বেশি এবং এই আয়তকার জমির ক্ষেত্রফল কত? 196 বর্গ মিটার। তো এবার এরকম একটা এক্সাম্পল আমি দিয়েছি, যেখানে বলা আছে একটা আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 5 মিটার বেশি আর এই জমির ক্ষেত্রফল হচ্ছে 196 বর্গ মিটার। এই শর্ত অনুযায়ী বা এই কন্ডিশন অনুযায়ী আমাকে এমন একটা জিনিস ক্রিয়েট করতে হবে যাতে আমি সহজেই দৈর্ঘ্য আর প্রস্থের মান কত বা দৈর্ঘ্য আর প্রস্থের ভ্যালুটা কত সেটা নির্ণয় করতে পারি। তোমরা যদি এই উদাহরণটা একটু ভালো করে খেয়াল করে দেখো তাহলে তোমরা জানতে পারবে এখানে জমির দৈর্ঘ্য কত আর প্রস্থ কত সেটা কিন্তু বলা নেই। এখানে কিন্তু স্পেসিফিকভাবে বলা নেই যে এই আয়তকার জমির দৈর্ঘ্য এত মিটার আর এই আয়তকার জমির প্রস্থ হচ্ছে এত মিটার। এখানে কিন্তু এরকমভাবে কোনো কিছু নির্দিষ্টভাবে বলা নেই। এখানে জমির দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে একটা রিলেশন দিয়েছে, সেটা হচ্ছে কি এই জমির দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে 5 মিটারের ডিফারেন্স। কত? 5 মিটারের ডিফারেন্স। কীরকম ডিফারেন্স? যে জমির দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 5 মিটার বেশি, এটা হচ্ছে এখানে রিলেশন, যে জমির যে দৈর্ঘ্য হবে সেটা প্রস্থের চেয়ে বেশি। সেটা কি? প্রস্থের চেয়ে বেশি, তাই তো? জমির দৈর্ঘ্য প্রস্থের চেয়ে বেশি, এখানে দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে রিলেশনটা দেওয়া রয়েছে। এখানে কিন্তু নির্দিষ্টভাবে বলা নেই যে জমির দৈর্ঘ্য কত আর প্রস্থ কত, এখানে নির্দিষ্টভাবে বলা নেই, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন কি? সেকেন্ড কন্ডিশন হচ্ছে এখানে আমাদের জমির ক্ষেত্রফল কত সেটা বলে দিয়েছে। জমির ক্ষেত্রফল বলে দিয়েছে 196 বর্গমিটার। এটা স্পেসিফিকভাবে, এটা নির্দিষ্টভাবে বলে দিয়েছে। তো দুটো কন্ডিশন দিয়েছে। প্রথমে কি কন্ডিশন দিয়েছে? প্রথমে বলেছে যে আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 5 মিটার বেশি, এটা হচ্ছে প্রথম কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে এই জমির ক্ষেত্রফল 196 বর্গমিটার,
এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। তো দুটো কন্ডিশন দিয়ে আমাদের প্রশ্ন করবে যে এই জমির দৈর্ঘ্য কত এবং প্রস্থ কত সেটা নির্ণয় করতে বলবে। এই জমির দৈর্ঘ্যটা কত, দৈর্ঘ্য কত আর প্রস্থ কত সেটা আমাদের নির্ণয় করতে বলবে। তো এরকম যদি কোনো সিচুয়েশান আসে, এরকম যদি কোনো অঙ্ক আসে, তখন আমাদেরকে এই সমীকরণ নির্ণয় করতে হবে, তখন আমাদের এই সমীকরণের কনসেপ্ট আমাদের থাকতে হবে। তো দেখো আমরা এটা যদি সাধারণত এরকম যদি কোনো অঙ্ক আসে, তো তখন আমরা কি করি, তখন যেটা আমরা করি সেটা হচ্ছে জমির দৈর্ঘ্য বলেছে প্রস্থের চেয়ে 5 মিটার বেশি, জমির দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 5 মিটার বেশি। তার মানে এইখানে আমি যদি প্রস্থটাকে এক্স মিটার ধরে নিই, তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে এক্স প্লাস 5 এত মিটার, তাই তো। আমি এখানে প্রস্থটাকে এক্স মিটার ধরে নিয়েছি, তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে এক্স প্লাস 5 মিটার। ঠিক আছে, আমাদের এই যে প্রশ্নটা দিয়েছে, এই প্রশ্নে কিন্তু সঠিকভাবে বলা নেই যে দৈর্ঘ্য কত আর প্রস্থ কত, এটা কিন্তু নির্দিষ্টভাবে ক্লিয়ার করা নেই। তাই আমরা ধরে নিয়েছি যে দৈর্ঘ্য হচ্ছে এত মিটার, তাহলে প্রস্থ হবে এত প্লাস 5 মিটার। ঠিক আছে, তো আমরা একটা নির্দিষ্টভাবে ধরে নিয়েছি যে প্রস্থ হচ্ছে এক্স মিটার আর দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস 5 মিটার। এবারে এটা হচ্ছে আয়তকার জমি, অর্থাৎ এটা একটা আয়তক্ষেত্র। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, এটা একটা আয়তক্ষেত্র। এবার এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল হয় সেটা কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো এবার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যদি আমরা করি তাহলে আমরা ক্ষেত্রফল পাবো। তাহলে দৈর্ঘ্য কত, এক্স প্লাস 5 ইন্টু প্রস্থ কত, এক্স। ঠিক আছে, এটা হচ্ছে ক্ষেত্রফল। এটা কিরম ক্ষেত্রফল, এটা হচ্ছে অজানা ক্ষেত্রফল। কেন, কারণ এখানে দেখো এক্স এর মানটা কিন্তু আমরা জানি না, এক্স এর মানটা আমরা সঠিকভাবে জানি না। আমাদের কি করতে হবে, আমাদের এক্স এর ভ্যালুটা নির্ণয় করতে হবে। এর জন্য প্রশ্নে একটা স্পেসিফিকভাবে বলে দেয় যে ক্ষেত্রফল হচ্ছে 196 বর্গমিটার। এটা একদম পুরো স্পেসিফিকভাবে নির্দিষ্টভাবে ক্লিয়ার করে দেয় যে এই আয়তকার জমির ক্ষেত্রফল হচ্ছে 196 বর্গমিটার। তো এটাও তো আয়তকার জমির ক্ষেত্রফল, যেটা কিনা অনিশ্চিত, আর এটা হচ্ছে আয়তকার জমির ক্ষেত্রফল যেটা কিনা নিশ্চিত। ঠিক আছে, তাহলে এটাও ক্ষেত্রফল আবার এটাও ক্ষেত্রফল, তো দুটোকে আমরা সমান করে দিতেই পারি। এক্স প্লাস 5 ইন্টু এক্স ইকুয়াল টু কত হচ্ছে, 196। এক্স প্লাস 5 ইন্টু এক্স ইকুয়াল টু 196। তো এটা হচ্ছে একটা সমীকরণ, এটা হচ্ছে একটা সমীকরণ, এক্স প্লাস 5 ইন্টু এক্স ইকুয়াল টু 196। এবার এইটাকে যখন আমরা একটু গুণ করব, এইটাকে যখন আমরা একটু ভাঙবো, বিশ্লেষণ করব, তো তখন আমরা এই জিনিসটা পাবো, তখন আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 196 বা এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 196 ইকুয়াল টু 0। আমরা এই বিষয়টা পাবো, আমরা এই জিনিসটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এটা হচ্ছে এক প্রকার ইকুয়েশন বা এটা হচ্ছে এক প্রকার সমীকরণ। অর্থাৎ সমীকরণ কি বা ইকুয়েশন কি, সমীকরণ হচ্ছে এমন একটা অজানা জিনিস নিয়ে বা অজানা টার্ম, যেখানে এক্সটা কি, এক্স হচ্ছে একটা অজানা টার্ম। এক্সটা কি, এই যে এক্স, এই যে এক্স ওয়াই জেড, এগুলো কি, এগুলো সবই হচ্ছে আমাদের কাছে একটা কি, অজানা রাশি। এই এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে আমাদের কাছে কি, একটা অজানা রাশি, যার ভ্যালু কিন্তু আমরা সঠিকভাবে জানি না। আমরা কি জানি, আমরা তো জানি না। আমরা প্রশ্ন সলভ করার সময়
বা কোনো একটা প্রবলেম সমাধান করার জন্য আমরা মনে মনে ধরে নিই যে এইটা হচ্ছে এত, এইটার মান হচ্ছে এক্স, যে প্রস্থ হচ্ছে এক্স মিটার, দৈর্ঘ্য হবে তাহলে এত মিটার, অর্থাৎ প্রশ্ন থেকে প্রবলেম অনুযায়ী কিন্তু আমরা ধরে নিই। তাহলে এক্স ওয়াই জেড হচ্ছে এগুলো সবই অজানা রাশি, যেগুলোর কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু বা নির্দিষ্ট ভ্যালু কিন্তু আমরা জানি না। তো এরকম অজানা রাশি নিয়ে সেটা একটা হতে পারে, বা একই সঙ্গে দুটো হতে পারে, বা একই সঙ্গে তিনটে অজানা রাশিও হতে পারে। তো যাই হোক, একটা, দুটো বা একই সঙ্গে তিনটে অজানা রাশি দিয়ে এমন একটা কি বলবো, এমন একটা সম্পর্ক গঠন করা, এটা তো একটা সম্পর্ক, তাই না? এটা এখানে এক্সটা কি, এক্স হচ্ছে একটা অজানা রাশি, আর এখানে যে 196টা কি, এটা আমরা অঙ্ক থেকে পেয়েছি। আমাদের এখানে যে আমি যে এখানে উদাহরণটা দিয়েছি সেই উদাহরণ থেকে পেয়েছি 196, যেখানে 196টা কি আয়তকার জমির ক্ষেত্রফল, যেটা উদাহরণে বা প্রশ্নের মধ্যে নির্দিষ্টভাবে বলা থাকে, স্পেসিফিকভাবে ক্লিয়ার করা থাকে। তো একটা, দুটো বা তিনটে অজানা রাশির সাথে একটা নির্দিষ্ট রাশি বা একটা জানা রাশির সাথে সুনির্দিষ্ট যে সম্পর্ক তৈরি হয় সেটা হচ্ছে ইকুয়েশন বা সমীকরণ। বোঝা গেল? তাহলে সমীকরণ মানে কি? সমীকরণ মানে হচ্ছে একটা বা দুটো বা একই সঙ্গে তিনটে অজানা রাশির সাথে একটা, দুটো বা একই সঙ্গে একাধিক জানা রাশির বা নির্দিষ্ট রাশির সাথে যে সুসম্পর্ক একটা তৈরি হয়, যে একটা রিলেশন তৈরি হয়, সেটাই হচ্ছে সমীকরণ বা ইকুয়েশন। ওকে, তো এরকম হাজারো হাজারো উদাহরণ আছে যেটা দিয়ে ইকুয়েশন কি বা সমীকরণ কি বোঝানো যায়। তবে আমি একটা উদাহরণ দিয়ে বোঝালাম। এবারে যখন আমি আস্তে আস্তে আরও যখন আমি অঙ্ক করাতে থাকবো, তখন তোমরা আশা করি বুঝে যাবে যে সমীকরণ মানে কি। তো যাই হোক, তো সমীকরণ মানে কি আমরা এটুকু আশা করি বুঝতে পেরেছি যে সমীকরণ মানে হচ্ছে একটা, দুটো বা তিনটে অজানা রাশির সাথে একটা নির্দিষ্ট বা স্পেসিফিক রাশির সাথে যে সুসম্পর্ক একটা রিলেশন তৈরি হয়, সেটাই হচ্ছে কি একটা সমীকরণ বা ইকুয়েশন। তো এইবার সমীকরণ বা ইকুয়েশন তো আমরা জেনে গেছি। তো এবার আমাদের জানতে হবে যে বিষয়টা, সেটা হচ্ছে এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এর মানেটা কি? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, প্রথম কথা, এখানে চল, চল মানে কি? চল বা চলরাশি, যাই হোক, চল বলা যায় বা এটাকে বলা হয় চলরাশি। ঠিক আছে, একই ব্যাপার, চল বা চলরাশি। এটা মানে কি? এটা মানে হচ্ছে অজানা রাশি। চল বা চলরাশি মানে কি? চল বা চলরাশি মানে হচ্ছে অজানা রাশি। মানে আমি যে একটু আগেই বললাম, অর্থাৎ এক্স, ওয়াই, জেড, এ, বি, সি, এরকম। অর্থাৎ ইংরাজিতে যে অ্যালফাবেটগুলো হয়, ইংরেজিতে যে অ্যালফাবেটগুলো হয় সেগুলো হচ্ছে সবই যখন আমরা অঙ্কের মধ্যে ইউজ করি, ইংরেজিতে যে অ্যালফাবেটগুলো হয় সেগুলো যখন আমরা অঙ্কের মধ্যে ইউজ করি, অঙ্কের মধ্যে ব্যবহার করি, তখন সেগুলো হয়ে যায় অজানা রাশি, যাকে আমরা চলরাশি বা ইংরাজিতে বলা হয় কি ভ্যারিয়েবল। ইংরাজিতে বলা হবে কি ভ্যারিয়েবল বলা হয়, ইংরেজিতে বলা হয় কি ভ্যারিয়েবল। বোঝা গেছে? তো চলরাশি মানে কি? চলরাশি মানে হচ্ছে অজানা রাশি। অর্থাৎ অজানা রাশি মানে কি? ইংরাজিতে যে অ্যালফাবেটগুলো হয়, এ, বি, সি, ডি, ই, এফ থেকে শুরু করে এক্স, ওয়াই, জেড পর্যন্ত, এরকম ইংলিশ অ্যালফাবেটগুলোকে যখন আমরা অঙ্কের মধ্যে ইউজ করি, বিশেষ করে বীজগণিতেই ব্যবহার করা হয়, তো অঙ্কের মধ্যে যখন আমরা ব্যবহার করি তখন এগুলো সবই হয়ে যায় কি অজানা রাশি, যাকে আমরা বলে থাকি চলরাশি, আর ইংরাজিতে বলা হয় কি ভ্যারিয়েবল। ওকে, আচ্ছা,
তো এইবার এখানে চলরাশি এটা তো বুঝলাম। এবার এখানে কি আছে, এক চল বিশিষ্ট, তাহলে কটা চল থাকবে, কটা চল থাকবে, একটাই চল থাকবে। কটা চল থাকবে, একটা। হয় তুমি যদি এক্স নাও তো এক্সই রাখতে হবে, বা তুমি যদি ওয়াই নাও তো ওয়াই রাখতে হবে, বা তুমি যদি জেড নাও তো জেডই রাখতে হবে। তাই জন্য বলেছে কি এক চল বিশিষ্ট। চল মানে তো কি সেটা তো বুঝলাম, চল মানে ভ্যারিয়েবল, যেগুলো হচ্ছে অজানা রাশি। মানে ইংলিশ অ্যালফাবেটগুলোকে যখন আমরা অঙ্কের মধ্যে ইউজ করি, যখন আমরা ব্যবহার করি অঙ্কের মধ্যে, তো তখন সেগুলো হয়ে যায় কি চলরাশি বা ভ্যারিয়েবল। তো এখানে কটা ভ্যারিয়েবল থাকবে, এখানে থাকবে একটাই ভ্যারিয়েবল। এই যে শব্দটার মাধ্যমে বোঝাই যাচ্ছে যে এক চল বিশিষ্ট মানে একটাই ভ্যারিয়েবল থাকবে। তারপরে কি দ্বিঘাত, তারপরে এখানে বলা হয়েছে দ্বিঘাত। আচ্ছা দ্বিঘাত, ঘাত মানে কি, ঘাত মানে কি, তোমরা এরকম দেখে থাকবে 2 স্কোয়ার 3 কিউব 4 টু দি পাওয়ার 4, ঠিক আছে, বা ধরো 4 টু দি পাওয়ার 6, ঠিক আছে, a টু দি পাওয়ার বি, বি টু দি পাওয়ার সি। মানে তোমরা এরকম কিছু কিছু সংখ্যা দেখে থাকবে যাদের এই পাওয়ারে এরকম কিছু কিছু সংখ্যা থাকে, ঠিক আছে, এগুলো হচ্ছে ঘাত। ঘাত মানে কি, ঘাত মানে হচ্ছে পাওয়ার, ঘাত মানে হচ্ছে পাওয়ার। অর্থাৎ একটা সংখ্যা, একটা সংখ্যা রয়েছে, একটা সংখ্যার একদম মাথায় একটা সংখ্যা রয়েছে এখানে, এই সংখ্যাটার মাথায় যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে ঘাত বা সেটা হচ্ছে পাওয়ার। যেমন এই যে 2 স্কোয়ার, তো এখানে পাওয়ার কোনটা, পাওয়ার হচ্ছে এখানে 2। এখানে আছে 3 কিউব, তো এখানে পাওয়ার কোনটা, পাওয়ার হচ্ছে 3। এখানে কত আছে 4 টু দি পাওয়ার 6, তো এখানে পাওয়ার কোনটা, পাওয়ার হচ্ছে এখানে 6। এ টু দি পাওয়ার বি, পাওয়ার কোনটা, পাওয়ার হচ্ছে বি। বি টু দি পাওয়ার সি, পাওয়ার কোনটা, পাওয়ার হচ্ছে সি। মানে পাওয়ার মানে একটা সংখ্যার মাথায় যেটা থাকবে বা কোনো কিছুর মাথায়, কোনো কিছুর মাথায় যেটা থাকবে সেটা হচ্ছে পাওয়ার বা ঘাত। ওকে, তো এখানে কি আছে দ্বিঘাত। দ্বিঘাত, দ্বিঘাত মানে এইখানে হাইয়েস্ট পাওয়ার। দ্বিঘাত মানে এখানে যে হাইয়েস্ট পাওয়ারটা হবে সেটা কত হবে বন্ধুরা, 2। শব্দ শুনেই বোঝা যাচ্ছে যে দ্বিঘাত, কথাটা শুনেই বোঝা যাচ্ছে যে এখানে যে হাইয়েস্ট পাওয়ারটা হবে সেটা হচ্ছে 2। তাহলে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ মানে কি, এমন একটা সমীকরণ যেখানে শুধুমাত্র একটাই চল থাকবে, একটাই ভ্যারিয়েবল থাকবে, এবং ওই সমীকরণের সব থেকে হাইয়েস্ট পাওয়ার কত হবে, 2। তো দেখা যাক এরকম এক চল বিশিষ্ট কয়েকটা দ্বিঘাত সমীকরণ, যাতে আমাদের চিনতে সুবিধা হয়। কিছু এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের উদাহরণ দেখা যাক। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের উদাহরণ দেখার আগে আমাদের জেনে রাখা দরকার এই এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। সাধারণ রূপ কিরম হয়, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে আমরা কিছু উদাহরণ দেখব। তো উদাহরণ দেখার আগে আমাদের এই বিষয়টা জেনে রাখা দরকার যে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের স্ট্রাকচার, গঠনটা দেখতে কীরকম হয়। ঠিক এরকম হয়, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এরকম হয়। এ এক্স স্কোয়ার, আচ্ছা স্কোয়ারটা এখানে দিলে ভালো হতো, তো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা হচ্ছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার বা সাধারণ রূপ বলা যেতে পারে, ঠিক আছে। অর্থাৎ এই এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যতগুলো হবে তাদের সবার মধ্যেই এই রূপটা বা তাদের সবার মধ্যে এই ফর্মটা, এই ফরম্যাটটা থাকবে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। লাইক এরকম আমি কিছু উদাহরণ দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। ধরো 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 3 ইকুয়াল টু 0, হবে এটা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ? অবশ্যই হবে, কারণ এটা এর মতনই দেখতে, অর্থাৎ এর মধ্যে এই ফরম্যাটটা রয়েছে। এখানে আমি যদি তুলনা করি 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 3 ইকুয়াল টু 0,
এই সমীকরণটাকে আমি যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণের সাথে তুলনা করি, তাহলে আমরা কি কি পাবো? তাহলে আমরা এ পাবো 2, বি পাবো 5 আর সি পাবো 3। এক্স্যাক্ট তাই। আচ্ছা, এবারে ধরো আমি লিখলাম 6x স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল টু কত? 0। এখানে এ কত? এ হচ্ছে 6, বি কত? বি হচ্ছে -5 আর সি কত? 1। তো এগুলো হচ্ছে সবই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ যে সমীকরণগুলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর মতো দেখতে হয়, সেগুলো হচ্ছে সবই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে কি বললাম? যে সমস্ত সমীকরণগুলির আকার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের মতো দেখতে হয়, সেগুলি হচ্ছে সবই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে চলো আরও কিছু উদাহরণ নেওয়া যাক। ধরো আমি বললাম 2x³ - 1 ইকুয়াল টু 0, তারপরে লিখলাম 3x স্কোয়ার প্লাস 2x ইকুয়াল টু 0, 2 5x স্কোয়ার প্লাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0, ও সরি এটা হবে 3 নম্বর। 4 3x স্কোয়ার মাইনাস 5x, আচ্ছা 3x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, আর লাস্ট 6x টু দি পাওয়ার 5, 6x টু দি পাওয়ার 5 মাইনাস 3x স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 0। তো আমি বোর্ডের মধ্যে 5টা ইকুয়েশান লিখেছি, 5টা বিভিন্ন রকমের সমীকরণ লিখেছি। এবার তোমাদের বলতে হবে যে কোনটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই 5টার মধ্যে কোনটা কোনটা এক্স্যাক্টলি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তোমাদের এটা বলতে হবে। তো প্রথমে দেখো কি আছে, প্রথমে আছে 2x³ - 1 ইকুয়াল টু 0। এটা কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ? এটা কোনোভাবেই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়, কারণ আমরা জানি যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, তাই তো? আমরা জানি যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তো আমরা এই সমীকরণের সাথে যদি 2x³ - 1 ইকুয়াল টু 0 এটাকে আমরা যদি তুলনা করি, তো আমরা কিন্তু এ এর ভ্যালু পাবো না, বি এর ভ্যালু বা সি এর ভ্যালু আমরা কিন্তু সঠিকভাবে পাবো না। কারণ দেখো এখানে রয়েছে এক্স স্কোয়ার, এখানে রয়েছে এক্স, একটা জায়গায় রয়েছে, একটা জায়গায় থাকে এক্স স্কোয়ার আর একটা জায়গায় থাকে এক্স। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চেনার সহজ উপায়, একটা জায়গায় এক্স স্কোয়ার থাকবে আর একটা জায়গায় এক্স থাকবে, ঠিক আছে? তাই বলে এটা নয় যে আরেকটা জায়গায় এক্স টু দি পাওয়ার 4 রয়েছে, আরেকটা জায়গায় এক্স স্কোয়ার রয়েছে, তার মানে ওটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়, তাই নয়। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কনসেপ্ট হচ্ছে এটা, একটা জায়গায় এক্স স্কোয়ার আর একটা জায়গায় এক্স টু দি পাওয়ার 1, মানে একটা জায়গায় এই পাওয়ার বা সূচক মানে পাওয়ার যতটা হবে আরেকটা জায়গায় পাওয়ার হবে তার থেকে দ্বিগুণ। একটা জায়গায় পাওয়ার যতটা হবে আরেকটা জায়গায় পাওয়ার হবে তার থেকে 2x দ্বিগুণ হবে, ঠিক আছে? এখানে আছে এক্স টু দি পাওয়ার 4 আর এখানে আছে এক্স স্কোয়ার, আর একটা জায়গায় পাওয়ার কত আছে? একটা জায়গায় পাওয়ার আছে 2 আর একটা জায়গায় পাওয়ার আছে কত? তার চেয়ে দ্বিগুণ 4 আছে, তাহলে হবে। তাহলে আরেকটা জায়গায় যদি পাওয়ার থাকে এক্স টু দি পাওয়ার 6, তাহলে একটা জায়গায় যদি x³ থাকে সেটাও হবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। পাওয়ার হবে এখানে 2x হবে পাওয়ার, ঠিক আছে? পাওয়ার এখানে 2x হবে, মানে একটা জায়গায় যদি
পাওয়ার থাকে এক্স, তাহলে আরেকটার জায়গায় পাওয়ার থাকবে 2x, ঠিক আছে, দ্বিগুণ হবে। ওই জায়গায় যা আছে এই জায়গায় হচ্ছে দ্বিগুণ হতে হবে। এটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চেনার আরেকটা উপায়। তো এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ না, প্রথমের যে ইকুয়েশনটা দিয়েছি 2x³ - 1, এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। দু নম্বরে 3x² রয়েছে প্লাস 2x রয়েছে, তাহলে এটা কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ? অবশ্যই হ্যাঁ, এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অবশ্যই অবশ্যই হ্যাঁ হ্যাঁ। কারণ কি? কারণ আমি বলেছি একটা জায়গায় এক্স এর পাওয়ারে যা থাকবে আরেকটা জায়গায় তার চেয়ে দ্বিগুণ পাওয়ার থাকতে হবে। একটা জায়গায় এক্স এর পাওয়ারে যা থাকবে আরেকটা জায়গায় তার চেয়ে দ্বিগুণ পাওয়ার থাকতে হবে, তাহলে সেটা হবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে এক্স এর পাওয়ারে কত রয়েছে? 1 রয়েছে, এখানে এক্স এর পাওয়ারে কত রয়েছে? 2x বা দ্বিগুণ রয়েছে, তাই এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার তোমরা তো বলবে যে দাদা ঠিক আছে বুঝলাম, তাহলে আমরা এটা যদি দ্বিঘাত সমীকরণ হয় তাহলে আমরা এই সমীকরণটাকে 3x² + 2x = 0, এই সমীকরণটাকে আমরা যদি ax² + bx + c = 0 এর সাথে তুলনা করি তাহলে আমরা a কত সেটা আমরা পাবো, b কত হচ্ছে সেটাও পাবো, কিন্তু c কত সেটা তো পাবো না। আমি বলছি পাবা কি করে? কারণ দেখো এখানে c কত, c তো নেই, মানে c তো এখানে 0, তাও হবে এখানে, ঠিক আছে, সবই হবে। তো যাই হোক, তারপরে 5x² + 2x + 3 = 0, এটা তো স্পষ্টতই এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটা পুরো স্পষ্টই। তারপরে 3x² - 1 = 0, এটাও হবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কারণ এখানে b কত, এখানে b কত, এখানে b হচ্ছে 0, b কত, এখানে b হচ্ছে 0, তাও হবে এটা। শুধু এই x² এর সহগ 0 না হলেই হবে, শুধুমাত্র x² এর সহগ 0 না হলেই হবে, x² এর সহগ 0 না হলেই হবে। তাহলে এটা x² এর সহগ 0 নয়, তাহলে এটা অনায়াসই হবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তারপরে রয়েছে 6x⁵, তারপরে 3x² রয়েছে, তো এখানে 2 রয়েছে, এখানে 5 রয়েছে, এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। কিন্তু যদি এখানে 5 না হয়ে 4 থাকতো তাহলে হতো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তলে হতো, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। আজকে আমরা তাহলে এই ভিডিও থেকে শিখলাম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বেসিক কিছু বিষয়। যেমন প্রথমে আমরা শিখলাম যে সমীকরণ কি। সমীকরণ হচ্ছে 1 বা 2 বা ততোধিক অজানা রাশির সাথে একটা সুনির্দিষ্ট রাশির মধ্যে যে একটা রিলেশন তৈরি হয়, যে সুসম্পর্ক তৈরি হয়, সেটাই হচ্ছে সমীকরণ। তো এবার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে আমাদের দশম শ্রেণীতে আলোচনা রয়েছে, তো সেই হিসাবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি সেটা জানতে হবে। চল বা ভ্যারিয়েবল মানে কি? ভ্যারিয়েবল মানে হচ্ছে অজানা রাশি, মানে ইংলিশ অ্যালফাবেটগুলোকে যখন আমরা ম্যাথমেটিক্সে ইউজ করি, বিশেষভাবে ইংরাজির বর্ণমালাকে, মানে এ বি সি ডি ই এফ থেকে শুরু করে এক্স ওয়াই জেড পর্যন্ত এরকম ইংরাজির অ্যালফাবেটগুলোকে যখন আমরা অঙ্কে বিশেষ করে বীজগণিতে ব্যবহার করি তখন সেগুলো কি হয়ে যায়? তখন সেগুলো আমাদের কাছে অজানা রাশি হয়ে যায়, অর্থাৎ সেগুলো আমাদের কাছে চলরাশি বা ভ্যারিয়েবল হয়ে যায়। এবার এখানে এক চল, অর্থাৎ কটা চল থাকবে? একটাই চল থাকবে। দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ এখানে এই সমীকরণটা যে হবে, এই সমীকরণে হাইয়েস্ট পাওয়ার কত হবে? হাইয়েস্ট পাওয়ার হতে হবে 2। তাহলে এমন একটা সমীকরণ যেখানে শুধুমাত্র একটাই চল থাকবে, একটাই চলরাশি থাকবে, এবং সেই সমীকরণে সবথেকে হাইয়েস্ট পাওয়ার কত হতে হবে? 2। তার মানে এই না যে আমি একটা নাম্বারের ওপরে হাইয়েস্ট পাওয়ার দিলাম 2, তা কিন্তু না।
ভ্যারিয়েবল বা চলরাশির মাথায়, ভ্যারিয়েবল বা চলরাশির পাওয়ারে 2 থাকতে হবে, ভ্যারিয়েবল বা চলরাশির পাওয়ারে হাইয়েস্ট পাওয়ার থাকতে হবে। একমাত্র ভ্যারিয়েবল বা চলরাশির সাথেই যদি হাইয়েস্ট পাওয়ার থাকে তাহলে সেটা হবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তারপর আমরা জানলাম যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণগুলো কীরকম দেখতে হয়, অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণগুলো সাধারণ আকার কীরকম হয়, জেনারেল ফরম্যাটটা কীরকম হয়, সেটা হচ্ছে এইটা, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের জেনারেল ফরম্যাট বা সাধারণ আকার। তারপরে আমরা এগুলো শিখলাম যে কোনগুলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আর কোনগুলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়, সেগুলো শিখলাম এবং জানলাম। নেক্সট ভিডিওতে আমরা আরও উদাহরণ নিয়ে আসব এবং আমরা আরও জানার চেষ্টা করব যে কোনগুলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এবং কোনগুলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়, কোনগুলো দ্বিঘাত সমীকরণ আর কোনগুলো দ্বিঘাত সমীকরণ নয়। এরকম আমরা অনেক উদাহরণ আমরা প্র্যাকটিস করব নেক্সট ভিডিওতে। অর্থাৎ আজকে আমরা যে বিষয়টা শিখলাম, আজকে আমরা যে টপিকটা শিখলাম, সেই টপিকের ওপরে কত রকমভাবে প্র্যাকটিস করা যায় সেটা আমরা নেক্সট ভিডিওতে আমরা শিখব। অর্থাৎ নেক্সট ভিডিওতে আমরা আরও অনেক ইন্টারেস্টিং বিষয় জানতে চলেছি। তাই তোমরা যদি নেক্সট ভিডিওটা পেতে চাও তাহলে অবশ্যই তোমরা আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, অর্থাৎ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, অর্থাৎ যেখানে আমরা এরকম দ্বিঘাত সমীকরণের ওপরে আরও আলোচনা করব, কোনগুলো দ্বিঘাত সমীকরণ কোনগুলো দ্বিঘাত সমীকরণ নয়, আমরা আরও প্র্যাকটিস করব। সেই ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তাহলে আজকের মতো আমি চলি, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে বাই।